শুভ বিকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন বেলভিউ হসপিটাল প্রাইভেট লিমিটেডের জনাব ডক্টর হারুনুর রশিদ সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। আমরা আপনাকে পেয়েছি একজন এমডি হিসাবে, শুধু তাই নয়, আমরা পেয়েছি বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে আপনাকে আমি পেয়েছি। সেই সুবাদে যদি আমাকে আপনার পরিচয় সম্পর্কে বলতে হয়, আমাদের এক্স-ডিবি ছিলেন আমাদের চিটাগং মেডিকেল কলেজে, এবং তারই ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আপনার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরই ফাঁকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে জনসেবার কাজ করে যাচ্ছেন ডক্টর হারুনুর রশিদ স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বেলভিউ হসপিটাল প্রাইভেট লিমিটেডের একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যখন আপনি সেবা দিচ্ছেন, আপনার কাছে ফিলিংসটা কেমন আছে? ধন্যবাদ আপনাকে। আসলে যদি শুধুমাত্র আপনি করোনাকালীন সময়ের কথা চিন্তা করেন তাহলে বক্তব্যটা একটু ভিন্ন হবে। আসলে আমি ব্যক্তিগতভাবে আমি যখন মেডিকেলে পড়তে যাই, আমি তখন কিন্তু বুয়েটের স্টুডেন্ট ছিলাম। বুয়েটে ভর্তি হয়ে দেন আমি মেডিকেলে পড়তে যাই আমার বাবার ইচ্ছায়। আমার বাবা আর্মি মেডিকেল করেছিলেন চাকরিতে, ওনার চাওয়া ছিল আমি ডাক্তার হই, মানুষের সেবা করি। আমি মেডিকেলে পড়তে যাই। এর আগে থেকে আমি কিন্তু আমার ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম ওয়ান্স আপন আ টাইম। তো তারপরে যখন আমি এটা ছিলাম তখন আমি নটরডেম কলেজে পড়তাম। আপনারা জানেন নটরডেম কলেজে স্টুডেন্ট পলিটিক্স পুরোপুরি নিষিদ্ধ। তো নটরডেম কলেজে পলিটিক্স নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমি বাড়িতে এসে তখন কিন্তু আমাদের এলাকায় ওইভাবে কিন্তু মানে ছাত্রলীগের ছেলেপেলেরাও কম ছিল। আমার ভালো ছাত্র ছিলাম যদিও, আমার পলিটিক্স করার কথা হয়তো ওইভাবে ছিল না। তো আমি খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমি নটরডেম কলেজে পড়তাম তখন আমি একটা ডায়েরি মেনটেন করতাম। ডায়েরিতে ওখানে একটা কলাম ছিল যে এইম ইন লাইফ লেখা। তো নর্মালি একটা নটরডেম কলেজে সায়েন্সে পড়া একটা ভালো ছেলে লিখবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই করবে সেই করবে, পাইলট হবে, এই টাইপের তখন, বা আর্মি অফিসার হবে, তখন অনেক ক্রেজ ছিল। আমি 91, 92-র কথা বলছি। আমি এইম ইন লাইফের কলামে লিখলাম টু বি এ পলিটিশিয়ান। তখন আমার ফ্রেন্ডরা অবাক হলো যে নটরডেম কলেজে একটা ছেলে 16-17 বছর বয়স টু বি এ পলিটিশিয়ান, এটা কিভাবে লেখা? আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমার ভালো লাগে, আমি পলিটিক্স করবো, আমি ওটা আমি ব্রত হিসাবে ওটাকে নিব, এটা জীবনের ব্রত হিসাবে নিব। পড়াশোনা তো আমার তো পেশা থাকবে একটা, আমাকে তো পড়াশোনা করতে হবে, আমি তো একটা কিছু করতে হবে। পলিটিক্স তো জীবিকার নির্ভর করার জিনিস হতে পারে। তো অ্যাজ এ আমি স্টুডেন্ট, যে ওই সময়কার জন্য নটরডেম কলেজে যারা পড়তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সবচেয়ে ভালো ছেলেগুলো পড়তো, আমি বুয়েটে চান্স পেলাম। পরে দেন বাবার ইচ্ছা আমি মেডিকেলে চলে গেলাম। তখন কিন্তু আমি জেনেই যাই যে আমি পলিটিক্স করব, আমি জনসেবা করব। দুঃখিত, হ্যালো, সেটা হচ্ছে যে মেডিকেলে পড়তে গেলাম। মেডিকেলে পড়ার সময় কিন্তু আমি জানি যে আমাকে এটা এই উদ্দেশ্যে আমি যাচ্ছি। ডাক্তার হলাম। ডাক্তার হওয়ার পরে তো ওখানে স্টুডেন্ট পলিটিক্স তো করতাম, ভিপি ছিলাম, আমি ছাত্র সংসদে নির্বাচিত ভিপি ছিলাম। দেন আমি যখন চাঁদপুরে চলে আসি পড়াশোনা শেষ করার পরে, তখন আমি বিসিএস গুলো দিচ্ছিলাম। এই কারণে বললাম যে বিসিএস গুলো দিচ্ছিলাম, ভাইবা দিচ্ছি, আর হচ্ছে না চাকরি। কারণ আমি ছাত্রলীগের নেতা ছিলাম তখন। ওই সময়টা ঘটনাক্রমে বিএনপির শাসনামল ছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা ছিল সেটা ছিল 25তম বিসিএস। সেখানে আপনার 1603 জন আমরা ভাইবা দিলাম, 1604 জন, 1597 জনের চাকরি হলো, 7 জনের চাকরি হয়নি। আই ওয়াজ ওয়ান অফ দ্যাম, সেই 7 জনের একজন। আমি দেন আমার বাবা যেটা বললো সেটা হচ্ছে মন খারাপ করার কিছু নেই, সুবিধা নেই, আমরা তো মানে জেনেই নিছি আমরা সেবা করবো, চাকরি খুব বেশি ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে আমার জন্য সুবিধা হলো যেটা, তখন আবার চাঁদপুরে মানে জেলা আওয়ামী লীগের সম্মেলনটা হলো। আমি 2004-05 কথা বলছি, 5-এর কথা। তখন আমি খুবই অল্প বয়সে, প্রায় 30-31 বছর বয়সে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়ে যাই, যেটা পরবর্তী সম্মেলনে এখনো আমি ওই পদেই কন্টিনিউ করছি। এর মাঝখানে আবার আপনার চাঁদপুর যে বিএম এর নির্বাচন হলো, বিএম এর নির্বাচনে আমি সভাপতি, অল্প বয়সে 34-35 বছর বয়স আমার। তো এভাবেই চলছে। আর আপনি বেলভিউ হসপিটালে যেটা কথা বলছেন, আমি বেলভিউর আগে চাঁদপুর আরেকটা হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, সেটা মিডল্যান্ড হসপিটাল, এখনো চাঁদপুরে সেটা আছে। তো আমার চাঁদপুরে ঘটনাক্রমে ভৌগোলিক কারণে বা যে কোনো কারণে চাঁদপুরে কিন্তু ফরিদগঞ্জের জনগণই বেশি আসে। চাঁদপুর শহরের জনগণ তো আছেই, এবারে ফরিদগঞ্জের জনগণ। তো যেহেতু আমার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ, তো আমার এটা ভালো লাগে সবসময় যে আমি ফরিদগঞ্জে প্রচুর ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, এখনো চলছে। আরেকটা আইডিয়া আমার আছে, যদিও মানে আমার এখন বলা সেটা ঠিক হবে কিনা আমি জানি না, সেটা ঈদের পর আমরা শুরু করছি। সেটা হচ্ছে জাস্ট আপনাদের মাধ্যমে এটা জানান দেওয়া হলো। সেটা হচ্ছে আমি নিয়ে আসছি ফ্রি মেডিকেল ক্যাম্প অন হুইল, চাকার উপর মেডিকেল ক্যাম্প, গাড়ি যাবে, ডাক্তার যাবে,
এখানে অন্য রাজনৈতিক নেতাদের সাথে আমার যেটা ডিফারেন্স হবে সেটা হচ্ছে অন্য রাজনৈতিক নেতাদের তো ডাক্তার ঠিক করে দিতে হয়, বাট আই উইল বি দেয়ার। আমি নিজে ডাক্তার, আমি থাকবো, আমি দেখবো আমার এলাকার লোকজন। এটা জাস্ট আমার অলরেডি গাড়ির কাজ চলছে, আমার ওই গাড়ির মধ্যেই চেম্বার, একটা হসপিটাল থাকবে, মিনি হসপিটাল। জাস্ট ঈদের পরে শুরু করবো, আপনাদের মাধ্যমে জানান দেওয়া হলো। যদিও কথা ছিল আমার ফেসবুকে আমি প্রথমে জানান দিব যে দেখা হবে, আসছি, হ্যাঁ, ফ্রি মেডিকেল ক্যাম্প অন হুইল নিয়ে। ঘটনাক্রমে আপনাদের এটা চলে আসলো আর কি। তো এইভাবে আমি সেবা, এখন যখন আমি এই হসপিটালটা আমি করতে চাইলাম যখন, সেটা হচ্ছে আমার কাছে মনে হলো যে বড় আঙ্গিকে করা যায়, জেলা লেভেলে যতটুকু সম্ভব। তো শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি আমার ফরিদগঞ্জের লোকজন এখানে আসে। সেবা বলতে যেটা, সেটা হচ্ছে যে হসপিটাল তো প্রাইভেট হসপিটাল, যতটুকু দরকার আমার স্টাফ চালানোর জন্য, সব চালানো, সেটা তো আমার নিতে হবেই মিনিমাম। কিন্তু আমি চাই যে সেটা হচ্ছে আমার কাছে যারা ঢুকে তারা যেন অন্তত খুশি হয়ে এখান থেকে যেতে পারে। খুশি মানে হচ্ছে তার সামর্থ্যের মধ্যেই, যে আমাদেরও যেন চলে তার সামর্থ্যের মধ্যে, এটা আমি করার চেষ্টা করছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিধি সম্পাদক হিসাবে পুরো জেলার প্রতি আমার একটা দায়িত্ব আছে। এর বাইরে ফরিদগঞ্জের মানুষের জন্য আমার একটু বেশি ফিলিংস, ওরা বেশি আসে আমার কাছে, ওদের সেবাটা আমি বেশি দিয়ে থাকি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আপনাকে পেয়েছি, ডাক্তার হারুনুর রশিদ স্যার, আমাদের বেলভিউ হসপিটালের প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে আপনাকে পেয়েছি। সেই সুবাদে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনার যে ড্রিম এবং যে গোলটা ছিল সে কথাটা আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলেন, বিশেষ করে আপনার ফ্রি মেডিকেল ক্যাম্প, এটার জন্য অশেষ ধন্যবাদ। আপনার মতো আলোকিত ব্যক্তি যারা আছেন, মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি যেই গোলটা এবং ড্রিমটা নিয়েছেন, এবং আপনার বাল্য জীবনের যেই শিক্ষা জীবনের যে কথাটা তুলে ধরেছেন, সেখান থেকে নটরডেম কলেজ, আমরা জানি নটরডেম কলেজ ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য বাংলাদেশ। হ্যাঁ, তার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আপনার যে এমিল লাইফের যে কথাটা বললেন, এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নিয়ে আপনি ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন, তারপরে ক্রমান্বয়ে আপনি ভিপি ছিলেন আমাদের চিটন মেডিকেল কলেজে, এবং পরবর্তীতে আপনি আমাদের যে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসাবে আমাদের চাঁদপুরের মধ্যে আছেন। একজন আলোকিত এবং বঙ্গবন্ধুর আদর্শ হিসাবে আপনি কাজ করে যাচ্ছেন। তারও পাশাপাশি একটি কথা না বললে নাই নয়, পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে: ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। তিনটি গুণে গুণান্বিত হয়ে আপনি সেবা দিয়ে যাচ্ছেন। অবশেষে যে কথাটা আপনি তুলে ধরলেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। এই মানব সেবার ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে ফ্রি অফ কস্ট জায়গার সাথে তাল মিলিয়ে আপনি যে মেডিকেল ক্যাম্পের যে সেবাটা দেবেন, সেটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং বুয়েটে স্টুডেন্টরত অবস্থায় আপনার গোল চলে গেল, যেহেতু বাবা আপনাকে সহযোগিতা করেছে এ ব্যাপারে, আপনি যখন ডক্টর হলেন, সেটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, স্পেশালি ফর মাই থ্যাঙ্কস রিগার্ডিং ফর ইউর ফাদার অ্যান্ড ইউর দ্য ফ্যামিলি। The time I'm talking to the be frankly, achievement of the Prime Minister Sheikh Hasina, his goal to end the necessary, especially for this medical line and the BP. In the meantime, I'm talking to be frankly. Next time, what is the goal and dream, especially for this politics side? গোল তো আসলে আমি যেটা মনে করি, গোল আল্লাহ ঠিক করে রেখেছেন, গোল কি হবে আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। ড্রিম যেটা বলছেন সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ড্রিমটা হচ্ছে মানুষের পাশাপাশি থাকা। আই মিন ইট, আই রিয়েলি মিন ইট, আই এম টকিং ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। বিকজ হচ্ছে পলিটিক্স করলে, আমি যেহেতু ডাক্তার, পাশাপাশি আমি সরকারি চাকরি করছি না, আমার কোনো বাইন্ডিংস নেই। আমার বাইন্ডিংস নেই বলছে আমি হচ্ছে যে আমি 8টা 2:30 অফিস করতে হবে, 8টা 3টা অফিস করতে হবে, এরকম বাইন্ডিংস নেই। আমি 10টার সময় যদি মনে করি আমি এই মুহূর্তে আমার একটা মানুষের বাসায় গিয়ে কোথাও গিয়ে সেবা দেবো, সেটা আমি দিতে পারছি। আমি কাউকে অফিস ফাঁকি দিয়ে আমাকে করতে হচ্ছে। আমি আমার চেম্বার করছি, আমার চেম্বার নির্দিষ্ট টাইম আছে, এর মধ্যে করতে পারছি। আমি এখান থেকে আমার এলাকায় গিয়ে করতে পারছি। আমার ইচ্ছে হলো আজকে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করবো, আমার কারো কাছে কোনো বাইন্ডিংস নেই, কোনো সীমাবদ্ধতা নেই। সেটা আমি চেষ্টা করেছি। আর পলিটিক্যাল যেটা আপনি এইম অ্যান্ড ড্রিম অ্যান্ড গোলের কথা বলছেন, সেটা হচ্ছে আমি পলিটিক্স হচ্ছে চলমান প্রক্রিয়া, ইটস জাস্ট লাইক এ টেস্ট ক্রিকেট। এখানে পড়ে থাকতে হবে ক্রিজে। আমি মানুষের জন্য করব, যেটা আমার কপালে আল্লাহ রেখেছেন সেটা হবে। আর আমি মনে করি, হ্যাঁ, মানুষের এইম থাকে, প্রতিনিধি হতে চায় মানুষ, আমিও মানে মানুষ, তো মানুষের এইম থাকতেই পারে, কিন্তু এর মানে এই না যেটা না হলে আমার পলিটিক্সে বাইরে চলে যাবে, পলিটিক্স করা যাবে না। আমি আমার যে জায়গায় আছি সেই জায়গায় থেকেও আমি সেবা করতে পারি, আর বাকিটা আমার নেত্রী বুঝবেন কখন কোথায় কোন লোকটাকে সেট করতে হবে। মানে উনি ভালো বুঝবেন কোথায় আমাকে সেট করতে হবে, এবং আমি এটা মিন করে বলছি, উনি যেখানে ভালো মনে করবেন
সেটাই। আমি যেমন এবার গতবারও আমি কিন্তু ফরিদগঞ্জ চাঁদপুর 4 ফরিদগঞ্জ থেকে নমিনেশন চেয়েছিলাম। একটা পর্যায়ে নমিনেশন পাওয়ার সম্ভাবনাও ছিল। কিছুক্ষণের জন্য আমি মনেও করেছিলাম যে নমিনেশনটা আমারই। তারপরে নমিনেশন আরেকজন পেয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক শফিকুর রহমান পেয়েছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন উনি। ওনার নির্বাচনে উনি নির্বাচন পরিচালনা কমিটির নিজে কনভেনার ছিলেন, আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। নির্বাচনটা আমরা করেছি একসাথে। নর্মালি যারা নমিনেশন চায়, আমরা যত কথাই বলি যে আমরা সবাই বেশিরভাগ লোকজনে কিন্তু আরেকজন নমিনেশন পেলে এলাকায় যেতেই চায় না। কিন্তু আমি ওনার সাথে থেকেই নির্বাচনটা করেছি, একদম পুরো নির্বাচনটা। হি ওয়াজ দ্য কনভেনার এন্ড আই ওয়াজ দ্য মেম্বার সেক্রেটারি। আমরা একসাথে নির্বাচন করেছি। বাকিটা সময় বুঝবে, আমি আমার কাজটা করে যাচ্ছি। এবং আমি মনে করি রাজনীতি এবং চিকিৎসা পেশা দুইটাই মানব সেবা করার সর্বোত্তম জায়গা। আমরা এই জায়গাটাকে কলুষিত করে ফেলি। আজকে দেখেন রাজনীতির জায়গাটাও কলুষিত হয়েছে, চিকিৎসা পেশাটা। আজকে দেখেন এই যে করোনার সময় প্রায় 100 চিকিৎসক জীবন দিল মানুষের সেবা করতে গিয়ে, সেই জায়গাটাই কিন্তু আসছে না। আসছে কিন্তু আজকে শাহেদের কথা, আসছে আজকে সাবরিনার কথা। অবশ্যই দে আর দ্য ক্রিমিনাল, দে আর ক্রিমিনালস, তারা খুবই খারাপ কাজ করেছে। কিন্তু পাশাপাশি আমার 100 জন চিকিৎসকদের জীবন দিল, সেই কথাটাও কিন্তু চাপা পড়ে গেল। সেই কথাটা চাপা পড়ার কথা ছিল না, সেই কথাটাও কিন্তু থাকার কথা। আমরা ওইটা ভুলেই যাচ্ছি, সেটাও মনে রাখতে হবে। কিন্তু আমাদের একজন খারাপ লোক, তার শাস্তি হোক, তার বিচার হোক, তার কাজের সাথে যেই চক্রটা টোটাল জড়িত ছিল, শুধুমাত্র যে ডিজি অফিসের লোকজন তা না, এর বাইরেও যারা ছিল, যদি কোনো রাজনৈতিক বলয় প্রভাব থাকে তারাও। এবং আমি যদি ভুল না বলি, তাকে প্যাট্রোনাইজ করার পিছনে অনেক চক্র, অনেক পেশাজীবীরা জড়িত ছিল, তারা সবাই শাস্তি পান। কিন্তু যারা করোনা যুদ্ধে একদম ফ্রন্ট ফাইটার হিসেবে জীবন দিচ্ছে, তাদের স্বীকৃতিটা যেন ঠিক থাকে। ধন্যবাদ ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে একটি কথা এখানের মধ্যে আসছে যে 100 জন চিকিৎসক মারা গিয়েছেন, যে এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট সেবা দিতে গিয়ে। আমি সেক্ষেত্রে বলবো পাপকে নয়, পাপীকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার শ্রদ্ধেয় স্যার যে কথাটা বললো, চলুন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। করোনাকে আমরা জয় করতে সমর্থন হই। তো সেই সুবাদে আমি আরেকটা পয়েন্টের মধ্যে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যখন আমাদের জেলা আওয়ামী লীগের একজন স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক হলেন, তো সেক্ষেত্রে একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনার ফিলিংসটুকু কেমন লাগছে, এবং বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে 2-4টি কথা আমি আপনার কাছ থেকে আমার চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শো থেকে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন আমার জন্ম জাস্ট বঙ্গবন্ধু মারা যাওয়ার কিছুদিন আগে। আমি বঙ্গবন্ধু যখন মারা যান 1975 সালের 15 আগস্ট, তখন আমার বয়স 10 মান্থস অনলি। সেখানে সেটা হচ্ছে যে আমার বাবা আর্মি মেডিকেল করে চাকরি করার অবস্থায় যুদ্ধকালীন সময়ে কিন্তু ওই সময় ওনার পোস্টিং ছিল পশ্চিম পাকিস্তানে, এবং ঘটনাক্রমে ওনাদেরকে মে বা জুনের দিকে অ্যারেস্ট করেন ওই চাকরিরত অবস্থায়। এবং উনি যেই জেলে ছিলেন, ওই জেলে পাশের সেলে কিন্তু বঙ্গবন্ধু ছিলেন। তো পরে ওখানে তো ওনারা প্রতিদিনই জানতেন আজকে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হবে। ওনারা কিন্তু নিজের জন্য চিন্তা না করে কিন্তু নফল নামাজ পড়তেন বঙ্গবন্ধুর জন্য। পরে দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু দেশে চলে আসলেন। আব্বা কিন্তু পাকিস্তানে আটকা ছিলেন, এবং যুদ্ধবন্দি বিনিময় যখন হলো লাস্টে 73 লাস্টে, তখন আব্বা দেশে ফেরত আসলেন। এরপরে 74 লাস্টের দিকে আমি গেছি, 75 তো বঙ্গবন্ধু মারা গেলেন। এরপরে আমরা যখন বড় হই আস্তে আস্তে, ওই সময় কিন্তু বঙ্গবন্ধুর নাম নেওয়াটা একটা অপরাধ ছিল মনে হয়, এই টাইপের ছিল। ওই সময় বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু একদম ফ্যামিলি থেকে পাওয়া, ঘর থেকে পাওয়া আস্তে আস্তে আসলে স্কুলের দেয়ালে বঙ্গবন্ধু লেখাটা দেখতাম, ওইটাই মনে হতো যে একটা কি যেন দেখছি। এবং এইটাই মনে হতো যে যারা লিখতো আমাদের এলাকায়, যেসব সিনিয়র যে কয়েকজন ছিল, ওরা কিন্তু চুরি করেই লিখতো। তখন এইভাবে লেখা যেত না, আসলে বলা যেত না। তা আমি যখন স্কুলে পড়তাম, স্কুলের কথা বলছি, আমাদের এলাকায় আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, এই রাত্রেবেলা সন্ধ্যার পরে জয় বাংলা স্লোগান দিতাম, ভয়ে ভয়ে দিতাম, বাট কিন্তু অনেক জোরেই দিতাম, অনেক ওইভাবে আসলে আদর্শটা কাছাকাছি আসে। আর আপনার আদর্শের কথা বলছেন, আদর্শ তো আসলে এটা অনুধাবন করার বিষয়। আপনি আপনার যাপিত জীবনেও কিন্তু সেটা চর্চার বিষয়, আপনি কিভাবে সেটা প্র্যাকটিস করেন। এখন আমরা আসলে কতটুকু আদর্শে সবাই মিলে, কারণ আমরা এই সমাজের বাইরে কিন্তু না। আমি কিন্তু আপনি যদি মনে করেন যে যেই সমাজে ট্রেনের টিকিট কাটতে হয় ঘুষ দিয়ে, আপনি বসতে পারছেন না, আপনি গেলে বলে টিকিট নাই, আপনি যখন আবার 50 টাকা দিবেন আপনি সিট পাচ্ছেন। সেই সমাজের আপনি কিন্তু কোনো পেশাই কিন্তু আমরা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসিনি, বা আমরা কিন্তু সুইডেনের লোক এখানে বসবাস করছি না, আমরা বাংলাদেশের লোকজন বসবাস করছি। তো আদর্শের চর্চা করতে হলে আসলে এই যে 75-এ মারা যাওয়ার পরে যেই সময়টা গেছে আমাদের দেশে,
যে সেনা শাসিত যেই সময়টা এই দেশ পার করলো, এই সময় ওই মানুষগুলা তো এখনো সমাজে বসবাস করছে। ওই যে মনস্তাত্ত্বিক যে বিক্রিয়া হয়ে যে চেঞ্জটা হয়েছে, এটা আসলে আপনার কঠিন আসলে, এটা একদিনে হবে না আদর্শ। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা আমি মনে করি, আপনি যেহেতু আওয়ামী লীগের কথা বলছেন, আমরা যারা মানে এই দলটা করি যারা, তাদেরও অবশ্যই এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আরো যেসব বই আছে এগুলো পড়া উচিত। পড়লে এখন আসলে সবাই তো গা ভাসিয়ে দেয় সবাই। তো আমরাও কিন্তু ওই যে ওদেরই অংশ, মানে আমরা এই সমাজের, আপনার কর্মীরা চায় আপনার নেতার কাছে প্রচুর টাকা থাকবে, কোত্থেকে আসবে ওইটা কিন্তু ফ্যাক্টর না, আপনার কর্মীরা চায় আপনার নেতার কাছে প্রচুর টাকা থাকবে। এখন তো আপনার ধরেন যে বঙ্গবন্ধুর সময় যেই রকম নেতাকে ধরে এনে নমিনেশন দেওয়া হইতো, এখন এটা কঠিন কঠিন যা চিন্তা করা হয়, নেত্রীদের চিন্তা করেন না তা না, ওরকম আমাদের অনেক আছেন, কিন্তু কঠিন। আমাদের কর্মীরা চায় যে নেতারা আমাদেরকে দিবে, আবার নেতাও চায় তার কর্মীরা ওইরকম হবে। এগুলো আসলে এক ধরনের মানে কি বলবো আপনার সিম্বায়োসিস, মানে মানে একজনের উপর আরেকজনের নির্ভরশীল, মানে একটার উপর একটা নির্ভরশীল, এরকম আর কি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যে কথাটা তুলে ধরেছেন। একটি কথা আপনি তুলে ধরলেন যে একদিনে নয় এটা, সেক্ষেত্রে আমি বলবো যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম নগর যেভাবে একদিনে তৈরি হয়নি, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা আছে তারা একদিনে তৈরি হয়নি। আমি আপনার কথাটা এই জন্যই এখানে বলতে যাচ্ছেন যে আপনি পূর্বপুরুষ বঙ্গবন্ধু আদর্শ সৈনিক নিয়ে বেঁচে ছিলেন এবং লিবারেশন পিরিয়ডে ইউর দ্য আপনি 10 মাসের ইয়ে ছিলেন। তো সেক্ষেত্রে লিবারেশন পিরিয়ড না, বঙ্গবন্ধু যখন মারা যায় তখন 1975 সেই পিরিয়ডের মধ্যে আপনি 10 মাসের ইয়ে ছিলেন, যখন আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15 আগস্টে মারা যায়। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটু ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা খুব মানে খুব ইয়েভাবে জোরালোভাবে কথাটা তুলেছেন যে জয় বাংলা যে স্লোগানটা দেওয়ার জন্য, বা আমরা একটা থিম লিখবো জয় বাংলার ইয়েতে, এই জিনিসটা একটু আমরা একটা ভয়ে বা আতঙ্কের মধ্যে দিতে হতো। তার একটা কারণ হচ্ছে যে আপনি জানেন যে 15 আগস্টে নৃশংসভাবে হত্যা হয়েছিল আমাদের বাঙালি জাতির পিতা সহ আমাদের ছোট ভাই শেখ রাসেল সহ। হ্যাঁ, আপনি এটাই জানেন যে যখন শেখ রাসেলকে যখন হত্যা করা হয় শেষ মোমেন্টে, কিন্তু বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা কথা ছিল যে তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছোট ভাই রাসেলকে, ছোট ছেলে রাসেলকে তোমরা মেরো না। কিন্তু নেক্সটে যেই মেজর মুস্তাক এবং মেজর ডালিম থেকে শুরু করে কর্নেল রশিদ পর্যন্ত লাস্ট যে ড্রিমটা ছিল, ওকে যখন নিয়ে গেল বললো যে আমি তোমার মার সাথে দেখা করতে নিচ্ছি, পরক্ষণে তাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হলো। এবং সেই পিরিয়ড থেকে যে আমরা দেখেছি যে আমাদের আজকে যে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, আমি একটু পিছনের দিকে একটু যেতে হচ্ছে স্যার, আপনার অনুমতি নিয়ে যাচ্ছি। তার একটি কারণ হচ্ছে যে সেদিন যদি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি পড়াশোনা করতে ইংল্যান্ডে যদি না যেতেন, তাহলে হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশ পেতাম না, রাইট? তো সেক্ষেত্রে আরেকটা জিনিস এখানে বলতে হবে যে 21টি বছর হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি কালো আইন দাঁড় করে দিয়েছেন, যেখানে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আসতে পারছেন না। এবং আমরা দেখেছি যে বাবার প্রতি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার যে একটা ভালোবাসা ছিল, এবং বাবারও একটা স্বপ্ন ছিল। বাবা বলতো যে মা তুই যদি আমার মেয়ে না হয়ে ছেলে হতি। এই যে ইন্ডিপেন্ডেন্টলি কালো আইনটা যখন ছিল, তখন আমরা দেখেছি, বা আমরা তো লিবারেশন যখন এর কথা দেখি নাই, আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে ওই টাইমটার মধ্যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এবং শেখ রেহানা হ্যাঁ জাস্ট কচুরি পানার মতো এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গাতে ছিল। যাই হোক, যখন আপনার দীর্ঘ 21 বছর পর যখন ইন্ডিপেন্ডেন্ট দ্বারা ইয়ে থেকে যখন বাংলাদেশে ফিরে এলো, সে কথাটা আমি আপনার কাছে তুলে ধরলাম। আচ্ছা, যাই হোক, এনিও আমি পরবর্তীতে আপনার যে কথাটাতে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। সে ভাষণের মধ্যে বলেছিল যে এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে 7 মার্চের ভাষণের উপরে আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন, সেক্ষেত্রে স্যার আপনার ফিলিংসটা তুলে ধরুন। ফিলিংস তো অন্যরকম। আমরা তো ধরেন যখন যুদ্ধের ইতিহাস শুনি বা শুনে বড় হই, যখন আমি যেটা বললাম যে বঙ্গবন্ধু লেখাটা দেখলে অন্যরকম শিহরণ লাগে, তখন কিন্তু এরকম গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিবসের 7ই মার্চের ভাষণ বাজত।
তো এটা যখন এক সময় এখন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল, যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে ওই ফিলিংসটা থেকেও আমরা এটা কিন্তু আগে থেকে জানি, এটা একমাত্র ভাষণ যে ভাষণে অলিখিত ভাষণ, একটা ভাষণে দেশ স্বাধীন হয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। একটি মাত্র অঙ্গুলি হেলনে একটা দেশ স্বাধীন হয়, এটার আগে পৃথিবীতে ঘটে নাই। এটা ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর আমাদের অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমরা এর আগে থেকেই তো মনে প্রাণে বিশ্বাস করি যে ভাষণ, একটা ভাষণে দেশ স্বাধীন হয়, সে তার থেকে বড় ভাষণ আর কি হতে পারে? রাইট, এক্স্যাক্টলি। সেটা তো আপনি এটার আর কোনো, আসলে আমি মনে করি এটার জন্য কোনো মানে ভাষা, কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। কোনো ভাষণকে আপনি দেখাতে পারবেন যে ভাষণ দিয়ে দেশ স্বাধীন হয়েছে? না, রাইট, এক্স্যাক্টলি। এবং দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য, একটা ভাষণই ছিল যেটা অলিখিত ভাষণ, অলিখিত ভাষণ, যেটাতে একটা ভাষণ একটা দেশ স্বাধীন হয়। রাইট। এবং উনি কিন্তু জানতেন কি বলতে হবে ভাষণটা, এবং ওনাকে কিন্তু ওনার যাওয়ার সময় উনি ওনার স্ত্রীর সাথে কথা বলেছিলেন কি বলবেন, এবং ওনার, এবং এই যে সরাসরি উনি স্বাধীনতাটা উনি বলে নাই যে আজকে থেকে যুদ্ধ, কারণ ওনাকে, উনি নির্বাচিত ছিলেন এবং নিয়ম অনুযায়ী উনি প্রাইম মিনিস্টার হওয়ার কথা। উনি পুরো পৃথিবীর কাছে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী হতে চান নাই, বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে স্বীকৃতি পেতে চান নাই। সেটা আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা বা বঙ্গবন্ধুকে নিয়ে এই মানে বিস্তারিত আলোচনার মতো মানে স্পর্ধা বা অত সাহসও আমার নেই, কিন্তু আমি যেটা ফিল করি আমি সেটা বললাম। সেটা হচ্ছে যে একটা ভাষণে একটা দেশ স্বাধীন হয়, সেই ভাষণ নিয়ে এর চাইতে আমার আর কিছু বলার নেই। রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চায়ের ফাঁকা এপিসোডের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। একটি পয়েন্ট নিয়ে আমি পর্বটা শেষ করে দেবো, সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মহিমা জননীতি শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি কিনা আমাদের আইসিটি উপদেষ্টা। আজকে উনি বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আমরা দেখেছি স্যার, আমরা নিম্নয় থেকে সর্বায় দেশে রূপান্তরিত হয়েছি। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে বাঙালি জাতির যে স্বপ্নটা ছিল এবং মমতা মহিমা জননীতি শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সাহেবের যে স্বপ্নটা ছিল, ভিশন 21-41-কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্যার আপনি এই পয়েন্টটা একটু তুলে ধরবেন। ডিজিটালের সুযোগ সুবিধা আজকে ওভারঅল আমরা কি দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি। না, আসলে তো যখন 2008-এর নির্বাচন হয়, যখন এই স্লোগানটা ডিজিটাল বাংলাদেশের কথা আসে, আমাদের মতো আধুনিক লোকজন যারা ধরেন যে সমাজের মানে আপনি মেধাবী অংশ বলেন, আধুনিক অংশ বলেন, আমাদের কাছে মনে হয়েছে এটা শুধুমাত্র স্লোগানের জন্যই স্লোগান মনে হয়। কিন্তু এখন তো আসলে আমরা স্বীকৃতি, মানে এটার যে সুযোগ সুবিধা, যে ফ্যাসিলিটিস আমরা সবই তো পাচ্ছি। আজকে দেখেন সিম্পল ধরনের করোনাকালীন সময়ের মধ্যে সব তো ডিজিটাল। আপনি নেত্রী তার গণভবনে বসে সবকিছু উদ্বোধন করছেন, আপনি ডিজিটাল। আপনার দেখেন আপনার যে নগদ, এই যে টাকা পাঠিয়ে দিচ্ছেন সবার কাছে, আপনার একই সাথে আপনি বিভিন্ন টিভি চ্যানেলে টক শো করতেছেন। আমি আমার বাসায় বসা, আরেকজন দিনাজপুর বসা, সব ওয়েবিনার, তারপরে জুম, এগুলোর মাধ্যমে পুরো পৃথিবীর এই আপনার আমেরিকা একজন বসে বাংলাদেশে টক শো করছে। তো ডিজিটালাইজেশনের সুবিধা, অ্যাডভান্টেজ এখন সেটাও কিন্তু সবাই বুঝে গেছে, এবং একসময় কিন্তু এটা নিয়ে টিজ করা হতো। 2009-এর দিকে 8-এর ইলেকশনের পর কিছুদিন কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু টিজ করতো যে এটা কি। এখন তারা কিন্তু সবাই সুযোগ সুবিধা নিচ্ছে ওটা, কারণ ডিজিটাল যখন হবে আপনাকে তো একা পিছনে ফেলে যে আপনি আওয়ামী লীগ করেন শুধু আপনারা অ্যাডভান্টেজটা নেবেন, আপনি অন্য পার্টি করেন আপনি অ্যাডভান্টেজটা নেবেন না, এটা তো হবে না। সবাই পাচ্ছে। আর আপনি যেটা বলছেন ভিশন 2021, ভিশন 2021 তো আমাদের সামনে 2021 তো চলে আসছে, এবং এর মধ্যে যেই টার্গেটগুলো ছিল, যে অ্যাচিভমেন্টগুলো পাওয়ার উদ্দেশ্য ছিল, সেগুলো কিন্তু আমাদের পাওয়া হয়ে গিয়েছে অলরেডি। এবং আই থিঙ্ক যদি এভাবে চলে তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিশন 2041 যেটা বা 100 সালের ভিশন, সেটা হচ্ছে যে রাজনীতিতে চেঞ্জ আসবে, অনেক কিছু হবে যদি এগুলা মানে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, একদম ভিত্তিগুলো যদি ঠিক হয় তাহলে চলবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যদি ঠিক জায়গায় আসে, ঠিক নেতৃত্ব থাকে, ভিশনধারী যারা ভিশনটাকে মিশন হিসাবে নিতে পারে, তারা অবশ্যই তারা সেই জায়গায় এটা বাস্তবায়ন করতে পারে। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা বেলভিউ প্রাইভেট হসপিটাল থেকে আপনাকে একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পেয়েছি এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে পেয়েছি। তারপর আমি আবার টেবিল টসের শেষ পয়েন্টে এসে বলবো, কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছে। বিষয়টা হচ্ছে কি, মানে আপনার কথার মাঝখানে আমি ঢুকি, যেহেতু আপনি আড্ডা বলছেন সেজন্যই। সে হচ্ছে যে পলিটিক্স করি, এটা ডাক্তারিও করি, দুটোই একসাথে চলছে। তো পলিটিক্যাল গল্পগুলো আজকে বেশি হয়ে গেল। এটা মানে এটা আপনি হয়তো বা আমি রাজনীতি করি এই কারণে আসছে, কিন্তু একটা কথা কিন্তু আমি লাস্টে কোনোভাবে আমার বলার স্কোপ আসে না, সেটা হচ্ছে আমি কিন্তু মাত্র করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আপনাদের টক শোতে আসলাম। কোভিড-19 আমি চেম্বার করছি, এরপরে
কোভিড-19 এর যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে এখন তো আসলে সতর্ক করার যে বিষয়টা মানুষ সবাই জানে। আমরা জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে আমাদেরকে বাইরে বের হয়ে আসতে হবে, সেটা আমরা আসবো। সেটা হচ্ছে নিরাপদ যে সামাজিক দূরত্বটা মেনটেন করা, তারপরে হচ্ছে আপনার মাস্ক পরা, সেগুলো তো মেনটেন করতে হবে। একদম প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। যেমন আপনাদের, আমি কিন্তু চেম্বার শেষ করে মাত্রই গেলাম, আপনাদের আমন্ত্রণ, আপনারা এত দূর থেকে আসছেন, এই জন্য আমি নেমে আসলাম। তো যতটুকু সম্ভব না বের হওয়ার যে বিষয়টা। আর কোভিড পজিটিভ হওয়ার পরে যেটা হচ্ছে, আমার ধারণা হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা এই সীমিত সাধ্যের মধ্যে তারা, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে যে ভালো ডাক্তার হচ্ছে বাংলাদেশ। আমি বাংলাদেশের ডক্টর, আমি বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশের কথাটা বলছি। আপনি দেখেন বাংলাদেশের যেই পরিমাণ হচ্ছে মৃত্যুর হার কিন্তু খুবই কম। যদিও বলতে পারেন যে আমি বলেছি আমার প্রায় 100 ডাক্তার মারা গেছে, সেটার আবার অন্য ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন টকশো, ভিন্ন আলোচনা, বিস্তারিত আলোচনা বিষয় আছে কেন ডাক্তারদের বেশি হচ্ছে। কিন্তু আপনি দেখেন ডাক্তার, আপনি যে বাংলাদেশের বেশিরভাগ লোকজনই ঘরে ভালো হয়েছে, এবং আমরা উই আর দ্য ডক্টরস যারা টেলিমেডিসিনের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দিয়েছি, তাদেরকে মনোবল বৃদ্ধি করেছি। আমার যখন করোনা হলো, আমার মনোবলটাও কিন্তু সেখানে একটা ফ্যাক্টর। আমি ডাক্তার হিসেবে মনোবল ছিল, আর আমার অন্যান্য ডাক্তার ফ্রেন্ডরা আমাকে সবসময়, আমি নিজে কিন্তু বাসায় থেকে চিকিৎসা করেছি। আমার হসপিটালের উপরে আমার বাসা, আমার রুমটাকে আমি চেম্বার হসপিটালের মতো বানিয়ে ফেলেছি সমস্ত ফ্যাসিলিটিস গুলো, বাট আমি কিন্তু হসপিটালের নামই নেই, উপরে ছিলাম, বাট হসপিটালে অ্যাডমিটেড হওয়া যেটা বলতে সেটা আমি হয়নি। এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে করোনা হওয়ার পরে আপনার পজিটিভ মনোভাবটা একটা বিশাল ফ্যাক্টর। চিকিৎসা তো চিকিৎসার মতো চলবে, ওষুধের কাজ করার মনোভাব দিয়ে হবে না, ওষুধ যতটুকু প্রয়োজন, কিন্তু আপনি যদি মনোবল ভেঙে ফেলেন। আরেকটা যেটা বড় প্রবলেম হয় আমাদের দেশে, সেটা হচ্ছে যে আশেপাশের লোকজন মনে হয় আপনাকে, মানে যে নেগেটিভ ইমপ্যাক্ট, আপনাকে যে অচ্ছুত ভাবে, মানে আপনার মনে হয় আপনার তো অপরাধ নাই, আপনার তো হতে পারে, আমার যে করোনাটা হলো আমার কোথা থেকে আসছে, আমার তো পূর্বপুরুষ এসে আমাকে দিয়ে যায়, আমার তো কোনো না কোনো রোগী থেকে আসছে, কোনো না কোনো রোগী থেকে আসছে, রাইট। এটা সেবা যখন করতে গেছেন এটা ওইভাবে আসছে। তো এখন যেটা হয় সেটা হলো যে বেশিরভাগ মানুষজনের একজনের করোনা হলো, তবে আমার ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে এই জিনিসটা, এই মনোভাবটা এখন চেঞ্জ হয়েছে। মানে প্রথম দিকে যে ভয়টা ছিল সেটা চেঞ্জ হয়েছে। তো আপনার প্রতিবেশী বা যারা আছেন আত্মীয় স্বজন, তাদের যদি তারা ঠিকভাবে যদি তার সাথে ব্যবহারটা করে, মনস্তাত্ত্বিক ভাবে যদি তাকে দুর্বল করে না দেয়, আর ঠিক সেবাটা যদি পায়, সে মনোবল ঠিক থাকে, আমার মনে হয় যে খুব ভয় পাওয়ার কিছু না। আর যেটা 1 to 2% পেশেন্ট মারা যাবে, সেটা তো যে কোনো রোগী হতে পারে, অ্যাক্সিডেন্ট তো যে কোনো ভাবে হতে পারে, ঠিক আছে। তো সবাইকে সতর্ক থাকতে হবে, মানে ভয় পাওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কোভিড-19 সম্পর্কে আপনি যেই সতর্ক সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ এই চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশোতে মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। চলুন আমরা সবাই মিলে আজ রাত 9:30 আমাদের অনলাইন সেক্টর থেকে আমরা দেখে নিই বেলভিউ হসপিটাল প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এবং হচ্ছে যে আমাদের জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব ডক্টর হারুনুর রশিদ স্যারকে। আপনারা এখানে একটা বিষয় হচ্ছে বেলভিউ হসপিটাল যেটা, সেটা তো বেলভিউ হসপিটালের পরে চাঁদপুর আসবে, জেলা আওয়ামী লীগ যেটা, সেখানে কথাটা চাঁদপুর কথাটা যেন, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছি যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক হিসাবে আমরা আপনাকে পেয়েছি, এবং চট্টগ্রাম এবং চাঁদপুর বেলভিউ প্রাইভেট হসপিটাল থেকে যে স্বনামধন্য আমাদের সাগর সাহেব যেই ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে কথাটি তুলে ধরলো। আমরা চলুন সবাই মিলে আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতে শিখি, তাহলে আমরা বাঙালি জাতির পিতা সম্পর্কে বাস্তবায়িত করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশকে কোভিড-19 থেকে বাঁচাতে যে পয়েন্টগুলি তুলে ধরেছেন, এই কথাগুলি আপনারা শুনুন, বাস্তবে রূপ দিন, তাহলে আমরা কোভিড-19কে ভয় না করে জয় করার চেষ্টা করি। ভিউয়ার্স, আজ রাত 9:30 সবাই আমাদের অনলাইন সেক্টর থেকে আমাদের টেবিল টকশোটি দেখে নেন www.brightnews99.com, এবং প্রয়োজনে আমাদের টিভি নেটওয়ার্কিং হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশোটি থাকবে, এবং আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেন, বাস্তবে শুনুন, তাহলে আমরা আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ স্যার, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।